তিথি সাহা, কাশভি সাহা গল্প, উদিতি, ওয়ালাইকুম আসসালাম। Okay, student, how are you? I'm fine. You're also fine, I think. So, আজকে আমরা যে পার্টগুলো পড়বো চ্যাপ্টার নাম্বার 5 এর গত ক্লাসে আলোচনা করেছিলাম হাউ টু রাইট দ্য ফর্মুলা। আজকে আমরা যে পার্টগুলো পড়বো সেই পার্টগুলো আমি এখানে একটু লিখে নিই এবং চেষ্টা করব সব পার্টগুলো একটু পড়ার। নাম্বার 1, আয়ন। নাম্বার 2, টাইপস অফ আয়ন, types of ion. Number 3, cation. Number 4, anion. Number 5, how an atom become charge positive, how an atom become charge positive or cation and charge negative or anion. Number 6, inert gases and their stability. Number 7, great tools. Number 8, octet rule. Number 9, chemical bond. Number 10, why chemical bond is formed. আমরা আজকে এই চ্যাপ্টারে এতগুলো টপিকস আমরা আলোচনা করব বা আমরা পড়ব। তোমরা পাশে যেহেতু এটা একটা ইউজ করা হয়ে যেতে পারে, সো তোমরা এট ফার্স্ট যে কাজটা করবে সেটা হলো প্রত্যেকটা টপিকস তোমরা লিখে নাও, যেই টপিকসগুলোর উপরে আমরা আলোচনা করব। ওকে, আমার মনে হয় তোমরা লিখেছো। তো আসা যাক, প্রথমেই আমি আয়ন, তাহলে আয়ন নিয়ে আমরা কথা বলি। আয়ন, দেখো আয়ন কি? আয়ন হলো চার্জ অ্যাটমকে আয়ন বলে। এনি চার্জড অ্যাটম ইজ কল্ড আয়ন, চার্জড অ্যাটম। যদি বলা হয় অক্সিজেন, এটা কি? এটা অ্যাটম অফ অক্সিজেন, বাট ইট ইজ এ সিম্বল, ইট ইজ এ নিউট্রাল অ্যাটম। এটা হলো নিউট্রাল অ্যাটম, নিউট্রাল অ্যাটম। আর যদি এরকম লিখি O2 মাইনাস, তাহলে এটা হবে আমাদের চার্জড অ্যাটম, চার্জড অ্যাটম। অর যদি আমি লিখি এরকম সোডিয়াম প্লাস, এটাও চার্জড অ্যাটম, চার্জড অ্যাটম। আর এই দুটোকে বলা হয়, দেখো এর মধ্যেই ডেফিনেশন আছে। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ আয়ন, তাহলে আনসার হলো এনি চার্জ অ্যাটম, চার্জ অ্যাটম ইজ কল্ড আয়ন। এক্সাম্পল কি? এক্সাম্পল হলো অক্সিজেন 2 মাইনাস, Cl মাইনাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে অ্যালুমিনিয়াম 3 প্লাস, etc। এটাই হলো আমাদের
আয়ন। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ আয়ন, তাহলে আমরা বলবো এনি চার্জ পার্টিকেল বা এনি চার্জ অ্যাটম ইজ কল্ড আয়ন। যেমন অক্সিজেন 2 - Cl - সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, ইটিসি। এখানে একটা কোশ্চেন আসে যে স্যার এখানে অক্সিজেন 2- হলো কেন? এখানে তো মাইনাস হতে পারতো, বা সোডিয়াম প্লাস হলো কিন্তু ম্যাগনেসিয়াম 2+ হলো কেন? এই কোশ্চেনের আনসারটা আমরা পরে দেব, যে যখন হোয়েন অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ, এই কোশ্চেনটা পড়ার সময় তখন আমরা এটা দেব কেন একটা চার্জ পজিটিভ আর ক্যাটায়ন হয়। এখন 2+ হয়, কখন 1+ হয়, কখন 1- হয়, কখন 2- হয়, কখন 3- হয়, এটা আমি এই সময় দেব। এখন একটা বিষয় হলো, দেখো যদি এটা লিখি CO3 2- আর এখানে লিখলাম O2-, এখানে CO3 2- আর O2-, এখানে একটা বিষয় দেখো CO3 2- আর O2-, এটার নাম কিন্তু রেডিক্যাল, এটা রেডিক্যাল, আর এটা হলো আমাদের আয়ন। এই যে আয়ন আর রেডিক্যালের মধ্যে ডিফারেন্স বা বেসিক ডিফারেন্সটা আমাদের জানতে হবে। আয়ন হবে অ্যাটমের চার্জকে আয়ন বলে, কিন্তু রেডিক্যাল হতে হবে কম্পাউন্ড। কম্পাউন্ড ছাড়া রেডিক্যাল হয় না। মোর দ্যান ওয়ান অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্ট হতে হবে, মোর দ্যান ওয়ান অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্ট। এবং দেখো গত ক্লাসে আমি তোমাদেরকে 20 রেডিক্যালস এর নাম দিয়েছিলাম, এবং সেখানে দেখো সবগুলোই ছিল কম্পাউন্ড লাইক, অর্থাৎ সেখানে মোর দ্যান ওয়ান অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্ট আছে, একটারও কিন্তু একটা সিঙ্গেল অ্যাটম ছিল না। তাহলে রেডিক্যাল এবং আয়নের মধ্যে বেসিক ডিফারেন্স কি? আয়ন হতে গেলে অবশ্যই চার্জ অ্যাটম হতে হবে, আর রেডিক্যাল হতে গেলে অবশ্যই সেটা কম্পাউন্ডে চার্জ হতে হবে। তবে হ্যাঁ, একটা বিষয় মিল আছে, এটাও চার্জ পার্টিকেল, এটাও চার্জ পার্টিকেল। তাই কেউ যদি আয়নে লেখে এনি চার্জ পার্টিকেল ইজ কল্ড আয়ন, তাহলে কিন্তু একটু ভুল হতে পারে, পার্শিয়ালি কারেক্ট হতে পারে। কারণ এনি চার্জ পার্টিকেল এটাও তো একটা পার্টিকেল, এটা যে অনেক বড় কিছু তা না, কিন্তু এটা পার্টিকেল, পার্টিকুলেটস। পার্টিকুলেটস কি? পার্ট অফ দ্য পার্টিকেলস, ছোট ছোটটাকে বলা হয় পার্টিকুলেটস। সো এটা কিন্তু আমাদের যদি বলা চার্জ পার্টিকেলস ইজ কল্ড আয়ন, তাহলে এটা কিন্তু ভুল হবে। যদিও ক্লাস 8 এর বইতে লেখা আছে চার্জ পার্টিকেল ইজ কল্ড আয়ন, বাট ইট ইজ এ রং। চার্জ পার্টিকেল দুই ধরনের, একটা হলো কম্পাউন্ড চার্জ পার্টিকেল, একটা এলিমেন্টারি চার্জ পার্টিকেল। এই এলিমেন্টারি চার্জ পার্টিকেলকে আয়ন বলবো, আর কম্পাউন্ড চার্জ পার্টিকেলকে বলবো রেডিক্যাল। এখন দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এবং ডিফারেন্সটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও প্লিজ। ডিফারেন্সটা রেডিক্যাল এবং আয়নের মধ্যে অনেকেই ভুল করে ফেলে, অনেকে লেখে আয়নের ডেফিনেশন লেখে এনি চার্জ পার্টিকেল ইজ কল্ড আয়ন, বাট আমি বলবো ইট ইজ নট 100% কারেক্ট, এটা পার্শিয়ালি কারেক্ট। কারণ চার্জ পার্টিকেল তো রেডিক্যালগুলো তো পার্টিকেল, এটাও তো চার্জ, আবার আয়নও চার্জ পার্টিকেল, আবার রেডিক্যালও চার্জ পার্টিকেল। তাহলে এক্স্যাক্ট আনসারটা কি? এক্স্যাক্ট হলো আমাদের চার্জ অ্যাটম। চার্জ অ্যাটমকে আয়ন বলবো, আর চার্জ পার্টিকেলকে আমরা রেডিক্যালও বলতে পারি, আয়নও বলতে পারি। আর রেডিক্যাল হচ্ছে বান্ডেল অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট, মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকবে সেখানে, মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকলে সেটাকে হবে আমাদের রেডিক্যাল, এবং সেটা চার্জ পার্টিকেল হতে হবে। তাহলে আমরা জানলাম যে হোয়াট ইজ রেডিক্যাল আর হোয়াট ইজ আয়ন। রেডিক্যালটা গত ক্লাসে শিখেছিলাম, আজকে শিখলাম আয়ন। তো এখানে আমি ডেফিনেশন লিখছি, এনি চার্জ অ্যাটম ইজ কল্ড আয়ন। আয়নের এক্সাম্পল অক্সিজেন 2-, Cl- সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, ইটিসি, এবং অনেক আছে। তো এখন আসা যায় যে কথা বলেছিলাম, যে এখানে অক্সিজেন মাইনাস না হয়ে 2- হলো কেন, ক্লোরিন শুধু মাইনাস হলো কেন, এখানে একটা প্লাস হলো কেন, এখানে তো 3+ হতে পারতো, এখানে 2+ হলো কেন, এটা 3+ হলো কেন, এইগুলো আমরা পরে জানবো যখন এই কোশ্চেনের আনসারটা দেবো। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার কোশ্চেনটা ডান। হোয়াট ইজ আয়ন? কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন থাকলে বলবা, যেটা শিখবা জীবনে যেন আর কখনো ভুল না হয়, একদম 100% ক্লিয়ার হবা। ক্লিয়ার স্যার? স্যার আমি বুঝছি, এটা যায় না, আমি নিজেও ভয় পাচ্ছি। কিসের? আমি বুঝলাম না তোমার এই কথাটা, আমি মিনিং বুঝতে পারিনি। তাসনি, আচ্ছা ক্লিয়ার স্যার। আচ্ছা স্টপ টকিং। আচ্ছা ওকে, নেক্সট আমরা আসি টাইপস অফ আয়ন। এখন আসো টাইপস অফ আয়ন কি দেখি আমরা। টাইপস অফ আয়ন, টাইপস অফ আয়ন।
there are two types of ion. There are two types of ion. Number one, positive ion or cation, and number two, negative ion or anion. তাহলে আয়ন টু টাইপস, এটাকে পজিটিভ আয়ন আর ক্যাটায়ন আর নেগেটিভ আয়ন আর অ্যানায়ন। এখন যদি বলা হয় পজিটিভ আয়ন কি, পজিটিভ আয়ন, তাহলে বলবো পজিটিভলি চার্জ পার্টিকেল। পজিটিভ চার্জড atom is called positive ion or cation. Positively charged atom is called positive ion or cation. Example ki? Example, sodium plus, calcium 2 plus, potassium plus, aluminium 3 plus, etc. তাহলে এটা হলো পজিটিভ আয়ন। The positively charged particle is called positive ion or cation. Positively charged particle is called positive ion or cation. এখন যদি বলা হয় নেগেটিভ আয়ন কোনগুলো, তাহলে নেগেটিভ আয়ন হবে, নেগেটিভ আয়নটা হবে নেগেটিভলি চার্জ অ্যাটম। নেগেটিভলি চার্জড অ্যাটম is called negative ion or anion. Example কি? Example হলো আমাদের Cl minus, chlorine minus, oxygen 2 minus, sulfur 2 minus, etc. এই হলো আমাদের পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের ডেফিনেশন। এখন যদি একটা ডিফারেন্স আসে 2 মার্কসের, এটা তোমরা লিখবা। সেখানে কি লিখবো? ডেফিনেশন দেব। আর একটা সিম্পল বিষয়, যখন ইলেকট্রন লুজ হয় তখন পজিটিভ আয়ন হয় অ্যাটম থেকে, আর যখন ইলেকট্রন গেইন হয় একটা অ্যাটমে তখন নেগেটিভ আয়ন হয়ে যায়। এই তো, তাহলে দুটো ডিফারেন্স হয়ে গেল, তাই না? তারপর হলো পজিটিভ আয়নের নাম্বার অফ প্রোটন বেশি থাকে নাম্বার অফ ইলেকট্রনের থেকে, আর নেগেটিভ আয়নের নাম্বার অফ ইলেকট্রন বেশি থাকে নাম্বার অফ প্রোটনের থেকে। এই আরেকটা হয়ে গেল। সো শুধু একটু চিন্তা করার বিষয়, যখন লিখবা একটু চিন্তা করে নিবা। ওকে, ক্লিয়ার? তাহলে যদি বলা হয় টাইপস অফ আয়ন কি, টাইপস অফ আয়ন আমাদের দুই ধরনের, একটা পজিটিভ আয়ন আর একটা হলো নেগেটিভ আয়ন। পজিটিভলি চার্জ অ্যাটমকে বলা হয় পজিটিভ আয়ন অর ক্যাটায়ন, আর নেগেটিভলি চার্জ অ্যাটম ইজ কল্ড নেগেটিভ আয়ন অর অ্যানায়ন। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা টাইপস অফ আয়নের মধ্যে, অর্থাৎ পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা আমাকে জানাও প্লিজ। যে স্যার আমরা বুঝতে পেরেছি এর ডিফারেন্স আসলে পারবো, আয়নস কাকে বলে পারবো, ক্যাটায়ন কাকে বলে পারবো, অ্যানায়ন কাকে বলে পারবো, এর মধ্যে ডিফারেন্স পারবো, সমস্ত কিছু। অর্থাৎ আমি যে 1 2 3 4 এই পর্যন্ত আমাদের ডান। এখন এই ডান যতগুলো হয়েছে এইগুলো তোমরা ক্লিয়ার কিনা, যদি একটু কনফিউশন থাকে স্যার তাহলে এটা বলেন। যেমন যদি বলা হয় এটা কি আমাদের আয়ন, পজিটিভ আয়ন আর ক্যাটায়ন, এটা কি আমরা বলতে পারবো ইট ইজ এ ক্যাটায়ন? NH4+ কে কি আমি ক্যাটায়ন বলতে পারবো না পারবো না? কি বলবো ওটাকে? নো কনফিউশন স্যার, ক্লিয়ার স্যার, ইজি স্যার, ওকে অল ক্লিয়ার। তুমি এটা বলো তো NH4+, যেটা গোল সাইন দেওয়া আছে, এটা কি আমি ক্যাটায়ন বলতে পারবো না পারবো না? আর যদি পারি তাহলে ওকে, আর যদি না পারি তাহলে এটাকে কি বলবো আমাকে তোমরা বলো আমাকে। এটাকে আমরা কি বলবো? এটাকে কি আমরা ক্যাটায়ন বলবো না বলবো না? প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ক্যাটায়ন বলি তো ওকে, আর যদি না বলি তাহলে এটাকে কি বলবো? ইয়েস, একজন লিখছো এটাকে বলবো আমরা রেডিক্যাল। গুড, এটাকে বলবো আমরা রেডিক্যাল। ইয়েস উদিত দাস, ইট ইজ এ রেডিক্যাল। এটাকে আমরা বলবো রেডিক্যাল। ওকে, তাহলে আমরা এখন আসি হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন এন্ড চার্জ নেগেটিভ অর অ্যানায়ন। এখন আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাব। হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন অর চার্জ নেগেটিভ অর অ্যানায়ন। তাহলে আমরা আসলে লিখি, দেখো
এলিমেন্ট, আমরা কোন কোশ্চেনটা পড়ছি? 5 নাম্বারটা, এইদিকে স্টার সাইন দিয়ে রাখলাম দুইটা, 5 নাম্বারটা পড়ছি আমরা। এলিমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় মেটাল আর একটাকে বলা হয় নন মেটাল। এটা হলো মেটাল আর এটা হলো নন মেটাল। নন মেটাল, তোমরা জানো মেটালের পরিমাণ অনেক বেশি, নন মেটালের পরিমাণ খুবই কম। 18-20টা নন মেটাল আছে আর বাকি সব মেটাল। 118 এলিমেন্টস এর মধ্যে ধরে নাও 20 নন মেটাল আর 20 বা এরকম কিছু আর হচ্ছে বাকি সবই মেটাল। এখন আসো মেটালের ক্ষেত্রে কি হয় দেখি। মেটাল কারা? মেটাল হচ্ছে ইউজুয়ালি 1 to 3 electrons in outermost energy shell. 1 to 3 electrons in outermost energy shell and tendency to release the outermost shell electron to become electron to attain the electronic configuration of nearest inert gas to become positive ion or cation. দেখো বুঝতে পেরেছো কিনা? এখানে মেটালের সাধারণত 1 to 3 ইলেকট্রনস থাকবে না আউটার মোস্ট এনার্জি শেলে। ইউজুয়ালি কথা লিখছি, ইউজুয়ালি মেটালসের আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকবে? 1 to 3 ইলেকট্রনস থাকবে। এবং তাদের টেন্ডেন্সি থাকে যখন বন্ড ফর্মেশনের সময় তারা লাস্ট শেলে টোটাল যে কটা ইলেকট্রন থাকে সেই কটা ইলেকট্রন রিলিজ করবে কি জন্য? টু অ্যাটেইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারেস্ট ইনার্ট গ্যাস। হওয়ার পরে কি হবে? ইলেকট্রন যদি কমে যায় তাহলে পজিটিভ আয়ন হয়ে যায়। তাহলে কখন পজিটিভ আয়ন হয় একটা অ্যাটমের? যখন ইলেকট্রন রিলিজ করে কারা? মেটালরা করে। কেন? মেটালের টেন্ডেন্সি হলো ইলেকট্রন রিলিজ করে ক্যাটায়নে কনভার্ট হওয়া। তাহলে যদি আমরা একটা এক্সাম্পলে আসি, যেমন মনে করো সোডিয়াম একটা নিউট্রাল অ্যাটম, 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। এর ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1। দিস ইজ দ্য লাস্ট শেল, 3 নাম্বার শেল, দ্যাট ইজ দ্য এন শেল। তাহলে এখানে সোডিয়াম করে কি? সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে। তুমি যদি এইভাবে দেখাও, কিন্তু এইভাবে দেখাবা না, সোডিয়াম প্লাস, এটা ওইদিকে নিবা, কারণ কখনোই এখান থেকে ইলেকট্রন রিলিজ এইভাবে করবা, সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, এই নিচেরটা দেখাবা। তাহলে এখানে নিউট্রাল ছিল, এখন কি ক্যাটায়ন হয়েছে। কখন? ইলেকট্রন রিলিজ করার ফলে। তাহলে মেটাল কি করে? রিলিজ করে আউটার মোস্ট শেলের ইলেকট্রন। আমি ওই যে আগে বলেছিলাম সোডিয়াম +1 কেন, ম্যাগনেসিয়াম 2+ কেন, অ্যালুমিনিয়াম 3+ কেন? why not sodium 2+, why not sodium 3+, but why sodium plus only? Because there is only one electron, that is why one electron release করলে তো 1+ হবে। যেমন ম্যাগনেসিয়াম, এখানে দেখো ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেলে 1s2 2s2 2p6 3s2, লাস্ট শেলে দুইটা। তাহলে ম্যাগনেসিয়াম ডেফিনেটলি দুইটা ইলেকট্রন রিলিজ করে, ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2 ইলেকট্রন। দেখো এখন ক্লিয়ার হয়েছে কিনা? সিমিলারলি অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে 3টা ইলেকট্রন আছে, তাই অ্যালুমিনিয়াম বন্ড ফর্মেশনের সময় 3টা ইলেকট্রনই রিলিজ করবে। রিলিজ করে কি হবে? অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রনই রিলিজ করে অ্যালুমিনিয়াম 3+ তৈরি করবে। তাহলে যদি বলা হয় when an atom become charged বা how an atom become charged positive or cation বা when an atom become charged positive or cation, আমরা বলবো usually metals in their outermost shell contain 1 to 3 electrons, so they want to release during the bond formation they want to release the last shell electron বা outermost energy shell electron to attain the electronic configuration of nearest inert gas to become positive ion or cation. Example, এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম বোর্ডে দেখানো আছে, তুমি অ্যালুমিনিয়ামও দিতে পারো, এবং সেখানে অ্যালুমিনিয়ামের হবে আমাদের লাস্ট শেলে 3টা ইলেকট্রন এবং সে 3টা ইলেকট্রন রিলিজ করে অ্যালুমিনিয়াম 3+ হবে। তাহলে
হাউ বা হোয়েন অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ আর ক্যাটায়ন, যদি 2 মার্কসের আসে কে কে ক্লিয়ার? স্যার পারবো। আমি তো দেখতে চাই, ক্লিয়ার না হলে বলো, আমি আবার রিপিট করব। আমাকে বলতে হবে তোমাদের যে স্যার আমরা ক্লিয়ার, না হলে আমি আবার রিপিট করব যে কখন একটা মেটাল, কখন একটা অ্যাটম বিকাম চার্জ পজিটিভ হয়, কখন একটা অ্যাটম চার্জ নেগেটিভ হয়। তবে চার্জ পজিটিভটা আমি শিখেছি, এখনও নেগেটিভ দিকে যায়নি। তাহলে আমরা জানলাম যে মেটালসে ইউজুয়ালি তার আউটারমোস্ট শেলে 1 থেকে 3 ইলেকট্রন থাকে। যখন তারা বন্ড ফর্মেশনের সময় তাদের টেন্ডেন্সি থাকে ইলেকট্রন রিলিজ করা। কয়টা রিলিজ করবে? লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকবে। তো ইলেকট্রন রিলিজ করলে কি হয়? ক্যাটায়ন হয়। এবং কি জন্য করে? টু অ্যাটেইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারেস্ট ইনার্ট গ্যাস, এবং এই জন্য তারা করে। ওকে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আমি 3 জনের পেয়েছি ক্লিয়ার স্যার, ফুল ক্লিয়ার। আচ্ছা ওকে, ক্লিয়ার স্যার। মাত্র 4 জনের ক্লিয়ার, আর বাকি সব? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা স্যার রিপিট করেন স্যার প্লিজ। ওকে, ফারজানা নিজাম তোমার ফেসবুক আইডি, আবার রিপিট করেন। ওকে আমি রিপিট করছি, বাট মনোযোগ দিতে হবে কিন্তু। কেউ হয়তো না শুনে না বুঝে বলবা স্যার রিপিট করেন, তখন আমাদের জন্য একটু পেনফুল। আমরা রিপিট সারাদিনই করব, কিন্তু তুমি যদি মনোযোগ দাও। আচ্ছা ওকে, দেখো মেটাল দা, দেখো এখানে আমি সোডিয়াম আর মেটাল কারা সাধারণত নামের শেষে আম থাকে, যেমন সোডিয়াম একটা মেটাল, ম্যাগনেসিয়াম একটা মেটাল। আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি এখানে, দেখো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 13 1s2 2s2 2p6 3s2 3p1, এটা লাস্ট শেল। তাহলে 2 আর 3টা ইলেকট্রন আছে না, তাহলে অ্যালুমিনিয়াম করবে কি 3টা ইলেকট্রন রিলিজ করে অ্যালুমিনিয়াম 3+ হবে। তো আসলে এই ফর্মুলা লিখবা, এই 3টা ইলেকট্রন এদিকে দাও, অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ইলেকট্রন। আসলে কি নিউট্রাল অ্যাটম, তো নিউট্রাল অ্যাটমে ইলেকট্রন আর প্রোটন সেম। তো যদি 3টা ইলেকট্রন রিলিজ হয়ে যায় তাহলে ইলেকট্রনের সংখ্যা কমে গেল না? তো ইলেকট্রনের সংখ্যা কমে যাওয়া মানে পজিটিভ চার্জ 3টা বেশি থাকলো। তো এখানে কি, এখানে ইলেকট্রনের সংখ্যা হলো 10টা আর প্রোটনের সংখ্যা হলো 13টা। ইট মিন্স প্রোটন 13 আর ইলেকট্রন 10, তার মানে 3 মোর প্রোটন আছে দেন ইলেকট্রন এই জায়গায়। তাই এটাকে আমরা বলি পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ মানে যদি ইলেকট্রন প্রোটনের, যদি প্রোটনের সংখ্যা যদি ইলেকট্রনের থেকে বেশি থাকে সেই ক্ষেত্রে হবে পজিটিভ চার্জ। ইলেকট্রন আর প্রোটন যদি ইকুয়াল থাকে নিউট্রাল অ্যাটম, যদি প্রোটনের থেকে ইলেকট্রন বেশি থাকে তখন এটা হবে আমাদের অ্যানায়ন অথবা নেগেটিভ চার্জ। এই হলো আমাদের বেসিক জিনিস। তাহলে যদি বলা হয় হোয়েন অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন, এখন বলো ক্লিয়ার কিনা? হোয়েন অ্যান অ্যাটম চার্জ পজিটিভ, একজন প্রশ্ন করেছিলেন স্যার আরেকবার বলবেন, বা আমি বললাম এখন আবার। $68 স্টুডেন্ট সর্বোচ্চ হয়েছিল, এখন আবার দেখছি 61। জুবাইরের নক করতে হবে স্টুডেন্টদের, যে আমার ওটি হিসাবে আসো একটু নক করো যে তারা কেন চলে যাচ্ছে বারবার। 67 63, গত ক্লাসে ছিল 60 73 না 74 পর্যন্ত, আজকে কম। আচ্ছা ওকে, তাহলে আমরা when an atom become charge positive cation দেখলাম। এখন নন মেটালে দেখো, usually non metals in their outermost shell, usually the outermost shell of non metals, outermost shell of non metal contain, non-metals contain 5 to 7 electrons. So they have tendency to accept required number of electron to attain the electronic configuration of nearest inert gas to become negative ion or anion। অর্থাৎ যখন সহজ কথা হলো যখন ইলেকট্রন গেইন করে তখনই অ্যানায়ন হয়, কারণ ইলেকট্রন গেইন করে তো ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল নিউট্রাল অ্যাটমে। যদি ইলেকট্রন অ্যাড করা হয়
নিউট্রাল অ্যাটমে যদি ইলেকট্রন অ্যাড করা হয় অর্থাৎ ইলেকট্রন যদি গেইন করে তার ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে গেল না। তা আমি আগেই বলেছি নিউট্রাল অ্যাটমে প্রোটন এবং ইলেকট্রন সেম, যদি ইলেকট্রন অ্যাড হয় তাহলে অবশ্যই ইলেকট্রনের সংখ্যা প্রোটনের থেকে বেশি হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে এটা অ্যানায়ন হয়ে যাবে। এবং তারা কারা করে তোমাদের আমি বলেছি নন মেটালরা। যেমন একটা দেখো, আরেকটা জিনিস দেখো, রিকোয়ার্ড নাম্বার বলতে কি বোঝায়। এখানে রিকোয়ার্ড নাম্বার বলতে বোঝানো হয় যে কটা ইলেকট্রন গেইন করলে তার 8টা ইলেকট্রন হয় আউটার মোস্ট শেলে, অথবা ডুয়েট অথবা অক্টেট রুলস ফলো করে। একটু জেনে রাখো, পরে তোমরা আসবো অক্টেট রুলস ডুয়েট রুলসে। অর্থাৎ যে কটা ইলেকট্রন গেইন করলে তার ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন সে অ্যাটেন্ড করে, যে কটা ইলেকট্রন গেইন করলে সে নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে, সেটাকেই বলা হবে আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন। তোমরা নিজেরা তো কথা বলছো কেন? আচ্ছা, তাহলে এখন আমরা একটা এক্সাম্পলে আসি। যেমন দেখো অক্সিজেন, অক্সিজেন 8, এটা হলো 1s2 2s2 2p4, দিস ইজ দ্য লাস্ট শেল। কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে কয়টা ইলেকট্রন গেইন করবে? অক্সিজেন 2টা ইলেকট্রন গেইন করবে, গেইন করে অক্সিজেন 2 মাইনাস হলো। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? এটা যদি 2 6 হয় তাহলে এর ইলেকট্রনিক 2 8। 2 8 কার ইলেকট্রনিক কনফিগারেশন? নিয়নের। 2 8 নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করলো। আরেকটা দেখো ক্লোরিন, ক্লোরিনের 17, 1s2 2s2 2p6 3s2 3p5, দিস ইজ দ্য লাস্ট শেল। কয়টা ইলেকট্রন? 7টা। তাহলে ক্লোরিন 8টা হওয়ার জন্য একটা ইলেকট্রন গেইন করবে, ক্লোরিন মাইনাস। এখানে 2 8 8, এটা কার? এটা আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করলো। তাহলে দেখো আমি কোশ্চেন লিখছি হাউ বা হোয়েন an atom become charged positive or cation and charged negative or anion। এখন তোরা ফুললি ক্লিয়ার কিনা যে স্যার 100% ক্লিয়ার বা তার উপরে ক্লিয়ার? তাহলে নন মেটালের ইউজুয়ালি কয়টা ইলেকট্রন থাকে? 5 থেকে 7টা ইলেকট্রন থাকে। আর 5 থেকে 7টা ইলেকট্রন থাকলে সে যখন বন্ড ফর্ম করে তখন সেই ইলেকট্রন কি করে? ইলেকট্রন নেয়। যদি ইলেকট্রন নেয়, ইলেকট্রন শেয়ার করতে পারে সেটা আলাদা কথা। ইলেকট্রন নেয় কয়টা নিবে? 8টা হওয়ার জন্য যে কটা ইলেকট্রন দরকার। 8টা কেন? ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনে প্রত্যেকটা ইনার্ট গ্যাসের এক্সেপ্ট হিলিয়াম 8টা ইলেকট্রন আছে, অর্থাৎ সে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করতে চায়, তাই সে রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে। তাহলে যদি লাস্ট শেলে 5টা থাকে তাহলে 8টা হওয়ার জন্য 3টা ইলেকট্রন গেইন করতে হবে, যদি 6টা থাকে তাহলে 2টা ইলেকট্রন গেইন করতে হবে, যদি 7টা থাকে তাহলে একটা ইলেকট্রন গেইন করতে হবে, যদি একটা ইলেকট্রন গেইন করে তাহলে মাইনাস, অনলি 1 মাইনাস, যদি 2টা ইলেকট্রন গেইন করে 2 মাইনাস। তাই আমি তোমাদেরকে বলেছিলাম ওই সময় যে কেন একটা অক্সিজেনের 2 মাইনাস হলো, কেন সিএল এর মাইনাস হলো, অথবা ক্যাটায়নের ক্ষেত্রে বলেছিলাম কেন সোডিয়াম প্লাস হলো, কেন ম্যাগনেসিয়াম 2 প্লাস হলো, কেন অ্যালুমিনিয়াম 3 প্লাস হলো। এখন বলো আমি ক্যাটায়ন এন্ড অ্যানায়ন এবং আয়ন এবং টাইপস অফ আয়ন এবং হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন এন্ড চার্জ নেগেটিভ অর অ্যানায়ন, এন্ড টোটালি এই কয়টা জিনিস 1 থেকে 5 পর্যন্ত কোনো বিন্দু মাত্র কনফিউশন থাকলে আমাকে বলতে পারো, বা স্যার আর একটু বলেন, বা স্যার এই পয়েন্টে বলেন, স্পেসিফিক বলতে হবে স্যার এই পয়েন্টে বলেন। আর যদি বলেন স্যার বলেন রিপিট করেন তাহলে আমি করব না। বলো দেখি। তাহলে আয়ন, টাইপস অফ আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, অ্যান্ড হোয়েন অ্যান অ্যাটম অর হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন অ্যান্ড চার্জ নেগেটিভ অর অ্যানায়ন। আমরা কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত অলরেডি আমি তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমাদের বুঝে নেওয়া। আর তোমাদের অবস্থানটা আমাকে সবাই বলতে হবে ক্লিয়ার, যে স্যার ক্লিয়ার। এখানে আমি 3-4 জনের কমেন্টস পাই যে স্যার ক্লিয়ার। বাকি স্টুডেন্টরা কি না বুঝলে বলতে হবে তো স্যার আমি বুঝিনি। আর এটা তোমাদের ক্লাস 8-এর কিছুটা আইডিয়া ছিল এবং আমার মনে হয় এটা তোমাদের জানা উচিত এবং তোমাদের পারা উচিত। কঠিন কিছু নাই, সহজ কথা মনে রাখবা, যখন একটা অ্যাটম থেকে ইলেকট্রন রিলিজ করবে তখন ক্যাটায়ন হবে, আর সহজ কথা হলো যখন একটা অ্যাটম ইলেকট্রন গেইন করবে তখন অ্যানায়ন হবে। সেই ক্ষেত্রে কারা করে মনে রাখবে? মেটালরা করে। কেন মেটালরা করে? মেটালের আউটার মোস্ট শেলে 1 থেকে 3 ইলেকট্রন আছে, তাই ইট ইজ ইজি টু লুজ ইলেকট্রন টু বিকাম পজিটিভ আয়ন।
আর নন মেটালের কয়টা ইলেকট্রন থাকে? 5 থেকে 7টা ইলেকট্রন থাকে। আর নন মেটালের টেন্ডেন্সি থাকে ইলেকট্রন গেইন করে অ্যানায়নে কনভার্ট হওয়া। এইটুকু মনে রাখলেই হবে। এবং এক্সাম্পল হিসাবে যখন দিবা তখন ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখবা, যাদের ইলেকট্রনিক কনফিগারেশন 5 থেকে 7 আছে তারা ডেফিনেটলি ইলেকট্রন গেইন করবে, আর যাদের ইলেকট্রনিক কনফিগারেশন 1 থেকে 3 ইলেকট্রন আছে ইউজুয়ালি তারা কি করবে? ইলেকট্রন রিলিজ করে ক্যাটায়নে কনভার্ট হবে। দিস ইজ দ্য আমাদের আপ টু 5 পর্যন্ত আমাদের সব গান। তাহলে আমরা এখন বোর্ডটা মুছে ফেলি, খুলে আমরা ইনার্ট গ্যাসেস এন্ড দেয়ার স্টেবিলিটি এটা নিয়ে আলোচনা করব। দেখি একটা প্রশ্ন লেখো তো, এমসিকিউ আনসার করো তো। হুইচ ওয়ান অফ দ্য অ্যাটম বিকাম চার্জ negative or anion during the bond formation? Option A zinc, option B potassium, option C nitrogen, option D আয়রন। বলো দেখি কি বুঝলে? তাহলে আমি দেখবো, সবাইকে বলতে হবে, কেউ কারোর দিকে করবে না। ধ্রুব সাহা অর্জুন, আসলে সাব মেটাল বলে তোমাদের বইতে লেখা আছে। সাব মেটাল কি? হোয়াট ইজ কল্ড সাব মেটাল? টোটাল ইউনিভার্সের আসলে দুটো ভাগে ভাগ করেছে, এটা মেটাল, একটা নন মেটাল। আগে ছিল সাব মেটাল আর মেটালয়েড, তারা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। আমি যখন আসবো তখন সেই প্রশ্ন করবে। আগে মানে যেটা টপিকস রিলেটেড কোশ্চেন করার চেষ্টা করবে, সব বলবো, তোমাদের কোনো কোশ্চেনের আনসার আমি করব না। ওকে, সবাই লিখেছো। ফাহিম রায়ান সি, রাবিতা রহমান সি, রাজু চৌধুরী ছোট হাতের এন, ওটার বড় হাতের এন। ওকে, তারপর আফরা হোসেন তুমি বি দিয়েছো, তোমারটা হয়নি। তারপরে ইন চ্যাপ্টার 4 আবার এখানে আসছে কেন? চ্যাপ্টার 4 প্রয়োজনে পড়াবো, সমস্যা নেই। তারপরে সবাই সি লিখেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আনসার হবে এখানে সি, যেহেতু নাইট্রোজেন নন মেটাল এবং এর আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন থাকে, সে ডিউরিং বন্ড ফর্মেশনে সে কি করে? 3টা ইলেকট্রন নেয়। ওকে, আমরা ধরে নিলাম এটা নাইট্রোজেন। ওকে, ডান। তাহলে আমরা এখন আসি ইনার্ট গ্যাসেস এন্ড देयर স্টেবিলিটি। দেখো ইনার্ট গ্যাসেস, ইনার্ট গ্যাসেস কারা? গ্রুপ 18 এলিমেন্টস, গ্রুপ 18 এলিমেন্টস, এটাকে বলা হয় ইনার্ট গ্যাসেস। তারা কারা? দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। এটা 2, 10, 18, 36, 54, 86, 118 এর হচ্ছে ইনার্ট গ্যাস। তাহলে তাদের স্টেবিলিটি কেন, তার স্টেবল কেন, সেটা একটু আমি আলোচনা করার আগে আমি তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখিয়ে নিই। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, দিস ইজ দ্য লাস্ট শেল, একটাই শেল। নিয়ন 1s2, 2s2, 2p6, দিস ইজ দ্য লাস্ট শেল। আর্গন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, this is the last shell. Krypton 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, this is the last shell. Xenon 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 6s2, 5s2, 5p6, this is the last shell. তারপরে রেডন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6,
4d10 4f14 5s2 5p6 5d10 6s2 6p6। এবার অর্গানিজম দেখি পারবো তো নাকি দেখো, তাহলে এখন কাউন্ট করে দেখো সবগুলো কারেক্ট। অর্গানিজমসটা দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14 5s2 5p6 5d10 6s না 5f14 6s2 6p6 6d10 7s2 7p6। আমি 100% শিওর কোনোটাই ভুল হয়নি। এখন তোমরা কাউন্ট করে দেখো, কাউন্ট করার ব্যাপারটা তোমাদের। আমি নিশ্চিত এখানে যতগুলো এলিমেন্টস লিখছি সবগুলো দেখো, যতগুলো লিখছি সবগুলোই কারেক্ট এবং এটা ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাসেস। এটা কোথায় থাকে? গ্রুপ 18 এ থাকে। তোমরা পিরিয়ডিক টেবিলে পড়েছো গ্রুপ 18 এলিমেন্টস আর কল ইনার্ট গ্যাসেস। তোমার বইতে এই অর্গানিজমসটা নেই, পিরিয়ডিক টেবিলের মধ্যে আছে, বাট তোমার যেটা এই চ্যাপ্টারে যেখানে আছে ইনার্ট গ্যাস এন্ড देयर স্টেবিলিটি যে টপিকসটা লেখা আছে সেখানে এর ইলেকট্রনিক কনফিগারেশন দেয়া নেই। তোমরা হয়তো বলতে পারো স্যার ওখানে যে দেখেছিলাম তাই আমি দিয়ে দিলাম, এবং পরীক্ষার খাতায়ও যদি দাও তাতেও কোনো প্রবলেম নাই, তোমার ব্যাপার। তুমি যদি মনে রাখতে পারো ওকে, খুব বেটার হয়। যদি না পারো তাতেও তুমি অন্তত রেডন পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন দিবে এবং প্রত্যেকটা কাউন্ট করে দেখো। এবং ঠিক আছে 118টা ইলেকট্রন আছে, এখানে 86 ইলেকট্রন আছে, এখানে 54 ইলেকট্রন আছে, এখানে 36 আছে, এখানে 18 আছে, এখানে 10 আছে, এখানে দুইটা আছে। এবং এক্সেপ্ট হিলিয়াম, এই হিলিয়াম ছাড়া দেখো প্রত্যেকের আউটার মোশনে 6টা 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 সরি 8টা 8টা, প্রত্যেকটা আউটার মোশনে 8টা 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 ইলেকট্রন আছে, অর্থাৎ এই 8টা ইলেকট্রন আছে এক্সেপ্ট হিলিয়াম। তাহলে প্রত্যেকটা আউটার মোশনে যদি 8টা ইলেকট্রন থাকে, এই কথাটাকে বলা হয় অক্টেট ফ্লাপ, ওসিটিইটি, অক্টেট ফ্লাপ থাকে। এটার মিনিং হচ্ছে অক্টেট ফ্লাপ থাকে। আর অক্টেট যখন ফ্লাপ থাকে সেটাকে বলা হয় স্টেবল স্টেট। কারণ যখন দেখা গেছে প্রত্যেকটা এলিমেন্ট তারা পার্টিসিপেট করে রিঅ্যাকশনে, কিন্তু ইনার্ট গ্যাসগুলো করে না। এই সমস্ত কতগুলো গ্যাস, তখন তো 6টা ছিল, তখন 7টা ছিল না, তখন তারা এই 6টা গ্যাসকে তারা অ্যানালাইসিস করছে, করে দেখছে আচ্ছা এরা পার্টিসিপেট করে না কেন। তখন তারা দেখছে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য রেসপন্সিবল টু নট ফর্ম দ্য বন্ড। সেখানে দেখলো হিলিয়াম ছাড়া বাকি প্রত্যেক 5টা এলিমেন্টের আউটার মোশনে 8টা ইলেকট্রন আছে। যখন 8টা ইলেকট্রন আছে তখন তারা বললো এটা স্টেবল, 8টা ইলেকট্রন থাকাটা স্টেবল। তখন তারা এটার নাম দিল কি? অক্টেট। তাই অক্টেট থাকলে কি আর অন্য কোনো অ্যাটমে তাদের 8টা ইলেকট্রন নাই, তখন তারা পার্টিসিপেট করে বন্ড ফর্মেশনে। কি জন্য? তখন ওই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হতে চায়। তো হতে চাওয়াটা কি? হয় তারা ইলেকট্রন লুজ করে, অথবা ইলেকট্রন গেইন করে, অথবা ইলেকট্রন শেয়ার করে। 3টা কারণে তারা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হতে চায়। আমি আর একটু বুঝিয়ে বলি ইনার্ট গ্যাসটা কেন ইনার্ট। কারণ ইনার্ট গ্যাসের তারা স্টাডি করছে, সায়েন্টিস্টরা স্টাডি করে দেখছে প্রত্যেকটা ইনার্ট গ্যাসের এক্সেপ্ট হিলিয়াম তাদের প্রত্যেকের আউটার মোশনে 8টা ইলেকট্রন আছে। তখন তাদেরকে বলা হয়েছে আরে 8টা ইলেকট্রন থাকাটা কি ইনার্টনেস? বললো হ্যাঁ। তাহলে 8টা ইনার্টনেস যদি হয়, 8টাকে তারা একটা নাম দিল অক্টেট। তো except helium, all inert gases in their outermost shell contain 8 electrons. This is called octet. That's why it is a stable state. But any other atom, they do not have 8 electrons in outermost shell. That is why they want to lose or gain or share the required number of electrons to attain the electronic configuration of nearest inert gas. তাই আমাদের অন্য অ্যাটমগুলো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে কেন? কারণ তাদের আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন নাই, আর 8টা নাই বলে তারা মানে স্টেবল না। আর যখনই তারা স্টেবল না তখন তারা স্টেবল হতে চায়। আর হতে যাওয়ার কারণটা কি? ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন। সেটা কিভাবে হয়? হয় ইলেকট্রন লুজ করে, অথবা ইলেকট্রন গেইন করে, অথবা ইলেকট্রন শেয়ার করে। দেখো এখন ক্লিয়ার কিনা আমাকে জানাও। এইটাই হলো স্টেবিলিটি অফ ইনার্ট গ্যাসেস। তোমরা তো অন্যদের রিপ্লাই করছো কেন? আমি এগুলো খুব পছন্দ করি না, কেউই পছন্দ করে না। তোমরা তোমাদের মতো করে ক্লাসটা শোনো, কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, বাট তোমরা কে কি বললো এগুলো তো রিপ্লাই করার দরকার নেই।
শুধু টিচাররা যদি কোনো কিছু তোমার ওখানে ইনফরমেশান বলতে গিয়ে হয়তো বা লিখতে গিয়ে একটু ইনফরমেশান ভুল হতে পারে, সেটা যদি কারেক্ট করে দেয়, সেটা ছাড়া একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট কোনো রিপ্লাই করার দরকার নেই। এখন বলো ইনার্ট গ্যাসেস যদি বলা হয় ওয়াই ইনার্ট গ্যাসেস আর ইনার্ট, এই কোশ্চেনটা কি লিখবে? বা রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাসেস এন্ড হোয়াই দে আর সো কল্ড ইনার্ট, এই কোশ্চেনের আনসারে কি লিখবে 3 মার্কসের জন্য? আমি আবার কোশ্চেনটা বলি, হোয়াট আর ইনার্ট গ্যাসেস, রাইট ডাউন দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড হোয়াই আর দে সো কল্ড ইনার্ট। আমি ঠিক একবার বলবো এবং মনোযোগ দিয়ে শুনবে। আমরা বলবো গ্রুপ 18 এলিমেন্টস আর কল্ড ইনার্ট গ্যাসেস and their electronic these are helium, neon, argon, krypton, xenon, radon and organogens. এখন আমরা বলবো ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার্ট গ্যাসেস আর গিভেন বিলো, বলি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেব, দেওয়ার পরে আমরা একটা প্যারাতে লিখবো from the above electronic configuration we see that except helium all inert gases in their outermost shell contain 8 electrons. This is called octet and this is the stable state of the atom. So in that case they do not lose, gain or share the required number of electrons to fill up the octet. That is why these are so called inert. হয়ে গেল आंसर 3 মার্কসের। তাহলে গ্রুপ 1 এটা লিখে 1 মার্ক, ইলেকট্রনিক কনফিগারেশন 1 মার্ক এবং এক্সপ্লোরেশনে 1 মার্ক। তবে ইলেকট্রনিক কনফিগারেশন না দিলে মার্কস দিবে না, ইলেকট্রনিক কনফিগারেশন না দিলে মার্কস দিবে না। ওকে 70 স্টুডেন্ট, ওকে তোমাদের সবারই পার্টিসিপেট করা উচিত। সবাইকে বলবা স্যার যে তোমরা ক্লাসটা করো, ক্লাস করলে আমার মনে হয় যে একদম ক্লাসের থেকেও প্র্যাকটিক্যাল যে ক্লাস বা আমরা যখন ফিজিক্যালি যে সামনাসামনি যে ক্লাস নিই তার থেকে আমার মনে হয় এটা বেশি বেটার। একটু প্লিজ সবাইকে মানে আসতে বলবা। ওকে, তাহলে আমরা যদি বলি যে ইনার্ট গ্যাসেস এন্ড देयर স্টেবিলিটি, বলো এখানে আমি 6টা কোশ্চেন পড়িয়েছি। একটা হলো আয়ন, টাইপস অফ আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন, চার্জ নেগেটিভ অর অ্যানায়ন, এন্ড ইনার্ট গ্যাস এন্ড देयर স্টেবিলিটি। এই পর্যন্ত যেটা টপিকস পড়ালাম 100% ক্লিয়ার কিনা? এবং স্যার যেভাবেই কোশ্চেন আসুক না কেন, এমসিকিউ আসুক, সিকিউ আসুক, আর যে টাইপই আসুক না কেন আমরা পারবো। সবার কি সেই অ্যাবিলিটি হয়েছে? আমার তো মনে হয় হওয়ার কথা। আর যদি কারো না হয়ে থাকে তারা আবার বারবার রিপিট করবা, মানে ভিডিওটা দেখবা, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবা। হয়তো হ্যাঁ সবারই নাও হতে পারে, কেউ 80% ক্লিয়ার, এই জন্য আরেকবার দেখলে তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি মনে করি মোস্টলি তোমাদের 100% ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলি। এখন আমরা ডুয়েট রুলস আর অক্টেট রুলসটা পড়বো। আমরা ডুয়েট রুল আর অক্টেট রুল। ডুয়েট রুলস আর অক্টেট রুলস পড়ার আগে আমরা এই দুটো জিনিস একটু পড়ে দিই। কেমিক্যাল বন্ড, কেমিক্যাল বন্ড। দেখো কেমিক্যাল বন্ড বলতে কি বোঝায়? বললে বলে সবাই ঘুমায়। ওকে, আচ্ছা দেখো কটা পর্যন্ত ঘুমালে তাদের ঘুমটা শেষ হয় আমি তো জানি না। তাহলে যদি দিনের বেলায় ঘুমাও তাহলে আমরা যদি রাতে 11টা 12টার সময় ক্লাস অ্যারেঞ্জ করি তাহলে সবাই থাকবা? আমি রেডি। তোমরা যদি বলো স্যার সবাই আমরা রাত 12টার সময় থাকবো, রাত 12টায় ক্লাস নেন, আমি রেডি, কোনো সন্দেহ নেই। তোমরা সবাই বলো স্যার 12টার সময় আপনি ক্লাস নেন, দেখো আমি নেই কিনা। তোমরা যখন বলবো সমস্যা নেই, কিন্তু সবাইকে থাকতে হবে। দেখো কেমিক্যাল বন্ড কাকে বলে? আচ্ছা বন্ড মানে কি? হোয়াট ইজ কল্ড বন্ড? বন্ড মানে তো টু টাই সামথিং, একটার সাথে আরেকটা বাধা। যেমন এই আঙুলের সাথে আমি আঙুলটা বেঁধে ফেলেছি, তাই না? কিন্তু আসলে কি দিয়ে বাঁধছি? বাঁধিনি, রশি দিয়ে বাঁধিনি আমি। কোনো রশি দিয়ে অথবা কোনো রোপ দিয়ে বা অত কিছু দিয়ে বেঁধে ফেলা, সেটাকে বলা হয় বন্ড। কিন্তু আসলে কি এখানে কোনো অ্যাটমের সাথে কিনা একটা অ্যাটম কি বেঁধে ফেলা হয়? যেমন এখানে ওয়াটারের মধ্যে 3টা অ্যাটম, একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটম, দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম কি রশি দিয়ে বেঁধেছি? এটা তো দেখাই যায় না মলিকিউলস, তাহলে কিভাবে বাঁধবো? নাম্বার 1। নাম্বার 2, এই বন্ডের রিলেটেড আর কতগুলো শব্দ দেখি। যেমন আমরা বলি ফ্যামিলি বন্ড, তারপরে আমরা সোশ্যাল বন্ড, তারপরে আমরা বলি ম্যারেজ বন্ড, তারপরে বলি কান্ট্রি বন্ড, এইরকম অনেকগুলো বন্ডের কথা শুনেছি। আচ্ছা ওকে, তাহলে আসি আমরা এই যে কেমিক্যাল বন্ডের কথা আমরা শুনেছি, ফ্যামিলি বন্ডের কথা আমরা শুনেছি। ফ্যামিলিতে কয়জন? মনে করো ফাদার মাদার, আর তোমরা 2 ভাই বোন, অথবা 2 বোন, অথবা 2 ভাই, অথবা একজনই তোমরা। তাহলে ফ্যামিলির মধ্যে 4টা মেম্বার আছে ধরে নাও।
আর গ্রামগঞ্জে একটা ফ্যামিলি অনেক বড় হয়, দাদা দাদি নানা মানে অনেকেই থাকে, এখানেও শহরেও থাকে, যা হোক। তো একটা ফ্যামিলিতে 4 জন লোক, তো 4 জন লোকের মধ্যে কি বা 4টা মানুষের মধ্যে কি প্রত্যেকের হাতে হাতে বেঁধে দেওয়া আছে যে তোর হাতে আমি হাতে বেঁধে দিলাম, কেউ কারো থেকে ছুটে যাব না, এইরকম কিন্তু কিছু নেই। কিন্তু সেখানে একটা বন্ড আছে, ফ্যামিলি বন্ড আছে। এই ফ্যামিলি বন্ডটা কি? এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স, এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স, যে ফোর্সের কারণে ওই ফ্যামিলির মেম্বারগুলো একসাথে বাস করে। যদি সেই ফোর্স না থাকে তাহলে ওই ফ্যামিলির লোকগুলো একসাথে থাকবে না। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ ফ্যামিলি বন্ড, তাহলে আমরা বলতে পারি না দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি আর লিভ টুগেদার টু ইচ আদার। ওকে, তাহলে যদি তোমার সোশ্যাল সায়েন্সের একটা কাজে লাগতে পারে যে মডার্ন ডেফিনেশন গিভেন বাই কালাম স্যার, ওকে বলতে পারো যে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি আর লিভ টুগেদার টু ইচ আদার। আমার প্রশ্নটা যদি এটা দাও কেন হবে না? অবশ্যই হবে, এবং ডেফিনেটলি ইটস দ্য ভেরি মাচ কারেক্ট। সোশ্যাল সায়েন্টিস্টরা যে সমস্ত ধরনের ডেফিনেশন দিয়েছে আমি মনে করি দিস ইজ দ্য ভেরি মাচ কারেক্ট। কারণ কি, তুমি চিন্তা করো তোমার মা বাবার সাথে তোমার একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, কারণ সে তোমার অন্তর দিয়ে সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা ফিল করে। তোমার কিছু আঘাত হলে সে তখন কষ্ট পায়, তোমার কোনো অসুস্থ হলে সে তখন কষ্ট পায়, সে তখন তোমাকে দৌড়ে নিয়ে যায়। এই যে অ্যাট্রাকশন ফোর্স, এটার কারণেই একটা ফ্যামিলি ক্রিয়েট হয়। ফ্যামিলি ক্রিয়েট হওয়ার অন্য অনেক কাহিনী আছে, কিন্তু একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে এই একটা রিলেশন, এই রিলেশনটাকে বলা হচ্ছে এক ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন। এখন যদি বলো সোশ্যাল বন্ড কাকে বলে, তাহলে সোশ্যাল বন্ডে কিন্তু ঠিক সিমিলার একই কথা। একটা সোসাইটিতে মনে করো বিভিন্ন মানুষের সাথে যদি মানুষের কথাবার্তা না হয়, আদান প্রদান না হয়, একজনের ভালো মন্দ হয়েই তো একটা সমাজ গঠিত হয়, তাই না? একটা সোসাইটি গঠিত হয়। তাহলে ওখানে আমরা বলতে পারি না দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ মেম্বার্স অফ এ সোসাইটি বা পিপলস অফ দ্য সোসাইটি অথবা মেম্বার্স অফ এ সোসাইটি আর লিভ টুগেদার টু ইচ আদার ইজ কল্ড সোশ্যাল বন্ড হতে পারে। আচ্ছা, ওকে। তারপরে দেখো কেমিক্যাল বন্ড কি? কেমিক্যালে কি থাকে? কেমিক্যালে তো অ্যাটম থাকে, তাই না? তাহলে আমরা বলতে পারি না দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ দ্য অ্যাটমস, একে তার মেম্বার না, কিন্তু কি অ্যাটমস, অ্যাটমস অফ এ মলিকিউল, এটা মলিকিউল, অ্যাটমস অফ এ মলিকিউল আর হেল্ড টুগেদার বলবো? হেল্ড তো করে না এরা, এরা কি করে? এটা হেল্ড করে, সরি, এরা লিভ করে না। এরা কি বাস করে? বাস করে না, এরা হেল্ড করে। তাহলে আমরা বলবো দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ atoms of a molecule are held together to each other is called chemical bond. তাহলে আমরা লিখতে পারি the force of attraction by which atoms of a molecule are held together to each other is called chemical bond. Chemical bond. দেখো এখন তোমরা সবাই ক্লিয়ার কি না? তাহলে আমরা বলবো the force of attraction by which atoms of a molecule are held together to each other is called chemical bond. হ্যাঁ, ইমোশন অ্যান্ড অ্যাট্রাকশন, ভেরি গুড উদিত দাস স্যার, একটু আস্তে আস্তে বলেন। আচ্ছা, ওকে। তারপরে স্যার ভালো করে বুঝতে পেরেছি, আমরা কনসেন্ট্রেশন করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদুল আলম। ওকে, গুড। হ্যাঁ স্যার, একটু স্লো যান। ওকে, ঠিক আছে। হ্যাঁ, যখন বললাম না আমার একটু আবেগ উঠে গেলে তখন আর আমার আসতে হয় না। আচ্ছা, ওকে, দেখো বলি, শোনো। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ অ্যাটমস অফ এ মলিকিউল, একটা মলিকিউলসের মধ্যে অ্যাটমসগুলো যে অ্যাট্রাকশন ফোর্সে তারা একসাথে থাকে, অর্থাৎ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ অ্যাটমস অফ এ মলিকিউল আর হেল্ড টুগেদার টু ইচ আদার। The force of attraction by which atoms of a molecule are held together to each other is called chemical bond. যেমন যদি বলা হয় স্যার সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি কেমিক্যাল বন্ড আছে? অক্সিজেন মলিকিউলের মধ্যে কি কেমিক্যাল বন্ড আছে? ইয়েস, এখানে দুটো অ্যাটম আছে। তাহলে দুটো অ্যাটমের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন এবং যারা দুটো অ্যাটম একসাথে থাকছে অক্সিজেন মলিকিউলে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশন কি বলবো আমরা? কেমিক্যাল বন্ড। এখানে সালফিউরিক অ্যাসিডের মোট অ্যাটম হলো আমাদের 5 আর 2 7টা, অর্থাৎ অক্সিজেন 4টা, সালফার 1টা, হাইড্রোজেন 2টা। তাহলে মোট কয়টা? 7টা। এই 7টা অ্যাটম কিন্তু এক ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশনে তারা একসাথে হোল্ড করছে, এই জন্য এদেরকে বলা হবে কেমিক্যাল বন্ড। তাহলে আমরা আসি, আমরা বলতে পারি দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ
the atoms of a molecule are held together to each other is called chemical bond. ক্লিয়ার সবাই? আমাকে বলো, জানাও জি স্যার ক্লিয়ার। 100% ক্লিয়ার না হলেও 80%, 90% বা 100% নাই কেন? যে স্যার এটার মধ্যে আর কোনো কনফিউশন নেই। অর্থাৎ একটা মলিকুলসের অ্যাটমগুলো যে এনার্জিতে বা যে ফোর্সে তারা একসাথে থাকে, একটা মলিকুলসের অ্যাটমসগুলো যে ফোর্সে বা অ্যাট্রাকশনে একসাথে থাকে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনকে বলবো কেমিক্যাল বন্ড। তাহলে আমরা বলতে পারি দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ অ্যাটমস অফ এ মলিকুলার হেল্ড টুগেদার টু ইচ আদার ইজ কল্ড কেমিক্যাল বন্ড। ওকে, এখন যদি বলা হয় হোয়াই কেমিক্যাল বন্ড ইজ ফর্ম, বুঝলাম অ্যাটমগুলো আছে, তাদের ইন্টারেস্টের কারণেই তো আছে। আমরা আমাদের ফ্যামিলিতে মা বাবা ভাই বোন একসাথে আছে, আমাদের ইন্টারেস্টের কারণে আছে, সবাই সবার ইন্টারেস্টের কারণে আছে। যদি ইন্টারেস্ট না থাকে আমরা থাকবো না। সেই ইন্টারেস্ট কি? ভালোবাসার ইন্টারেস্ট। মা তোমাকে ভালোবাসে, ডেফিনেটলি অন্য মা অন্য একজনের কাছে যাও, ডেফিনেটলি তোমার মায়ের মতো করে ভালোবাসবে না। আর পৃথিবীর প্রত্যেকটা এবং প্রাণী থেকে শুরু করে এবং যারা একদম মানে ছোটখাটো প্রাণী, সব প্রাণী থেকে শুরু করে একদম তারাও কিন্তু আদর ভালোবাসে। সো এখানে সেই ভালোবাসার বন্ধনটা হচ্ছে আমাদের এইখানে সেই ভালোবাসার বন্ধন, এটাই বন্ড। কথা ক্লিয়ার? তো এখন আসো, কেন কেমিক্যাল বন্ড হয়? যদি কেন ফ্যামিলি বন্ড হয়, তাহলে ফ্যামিলির বন্ড হয় ফ্যামিলির মেম্বারদের ভালোবাসার কারণে। হ্যাঁ, ডেফিনেটলি এটা কারেক্ট। তাহলে এলিমেন্টের এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে এদের আবার ভালোবাসা কি? এদের মধ্যে আবার এটা কি? এদের মধ্যে কি সেই রকম কিছু আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। সবাই সবাইকে পছন্দ নাও করতে পারে। যেমন সোডিয়াম আর এখানে ম্যাগনেসিয়াম যদি দাও, তারা কি বন্ড ফর্ম করবে? রিপালস করবে। তারা বন্ড তো দূরের কথা, রিপালস করবে। তারা একসাথে থাকার চেষ্টা করবে না। অথচ সোডিয়ামের সাথে যখন তুমি ক্লোরিন দিবা, ওরে বাপ রে বাপ, তখন কি হবে? সোডিয়াম ক্লোরাইড ঠাস ঠাস করে তারা বন্ড ফর্ম করবে, তারা থাকবে। অর্থাৎ সেখানে ডেফিনেটলি এক ধরনের অ্যাফিনেশন, এই শব্দটা আমরা ভালোবাসা লাভ না বলে বলবো অ্যাফিনেশন। এই অ্যাফিনেশনের কারণেই তারা বন্ড ফর্ম করে। প্রশ্ন হলো স্যার অ্যাফিনেশন কেন হয়? এটা আর একটা কোশ্চেন চলে আসলো। অ্যাফিনেশন কারণ হয়, এই অ্যাফিনেশনের কারণ হলো আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। অ্যাফিনেশনের কারণই হলো ইলেকট্রনিক কনফিগারেশন। এবার ধরে নাও তোমার সাথে বন্ধুত্ব গড়ে উঠবে। কার সাথে বন্ধুত্ব গড়ে উঠবে? তুমি খুব খেতে পছন্দ করো আর তোমার একটা ফ্রেন্ড খুব খাওয়াতে পছন্দ করে। তাহলে যে খেতে পছন্দ করে আর যে খাওয়াতে পছন্দ করে, তাদের মধ্যে আমাদের একটা স্ট্রং একটা বন্ড তৈরি হবে, একটা ভালো রকমের একটা ফ্রেন্ডশিপ তৈরি হবে। ঠিক এই রকম কিছু এলিমেন্টের কিছু পেতে চাই আর কিছু ইলেকট্রন কিছু এলিমেন্ট কিছু দিতে চায়, অর্থাৎ সেখানে অ্যাফিনিটি ক্রিয়েট হয়। এখন যদি বলা হয় যে হোয়াই কেমিক্যাল বন্ড ইজ ফর্ম, এটার অ্যাকচুয়াল কজ, এই যে হোয়াই কেমিক্যাল বন্ড ইজ ফর্ম 10 নাম্বার, অ্যাকচুয়াল কজ অফ বন্ড ফর্মেশন ইজ কোয়াইট আননোন। এখনো পর্যন্ত আমরা সঠিক জানি না। তবে সায়েন্টিস্টরা বিলিভ করে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য রেসপন্সিবল ফর টু ফর্ম বন্ড। ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দ্য রেসপন্সিবল টু ফর্ম বন্ড। তো এখানে তখন সায়েন্টিস্টরা দেখছে, আচ্ছা কারা কারা বন্ড ফর্ম করে না? তোমরা শিখেছো গত ক্লাসে যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা কোনো মলিকুল ফর্ম করে না, অর্থাৎ এদের এলিমেন্টারি ফর্ম আর মলিকুলার ফর্ম সেম। তখন তাদের কাছে যাওয়া হয়েছে, কি বলা হয়েছে, আচ্ছা তোমরা বন্ড ফর্ম করো না কেন? তখন তারা জিজ্ঞাসা করলো, ঠিক আছে আপনারা স্টাডি করেন আমাদের নিয়ে, আমরা তো কথা বলতে পারি না, আপনারা স্টাডি করেন, কেন বন্ড ফর্ম করি না? তো তখন অনেক স্টাডি করে সায়েন্টিস্টরা দেখলো প্রত্যেকের আউটার মোস্ট 8টা ইলেকট্রন আছে, একটা সিমিলারিটি আছে। তখন তারা ধরে নিল যে এই 8টা ইলেকট্রনই মনে হয় আউটার মোস্ট শেলের ইলেকট্রনটাই মনে হয় এটা মেন কজ। যদি কোনো অ্যাটমের 8টা ইলেকট্রন থাকে আউটার মোস্ট শেলে, তখন সেটাকে স্টেবল স্টেট বলা হয়। এবং তখন তারা অন্য কোনো কারোর সাথে তাদের ওই রকমের ইয়েটা অ্যাফিনেশন ক্রিয়েট হয় না, অর্থাৎ কারোর একটা ইলেকট্রন দিবে, কারোর কাছে ইলেকট্রন নিবে, কারোর কাছে ইলেকট্রন শেয়ার করবে, এই রকম ঘটনা তাদের মধ্যে ঘটে না। তাই তারা তখন কি করে? তখন তারা বন্ড ফর্ম করে না। কিন্তু দেখা গেছে এগুলো বাদে অন্য যে কোনো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে 8টা ইলেকট্রন নাই। তাই তারা করে কি? তারা স্টেবল হওয়ার জন্য তারা হয় ইলেকট্রন লুজ করে, অথবা ইলেকট্রন গেইন করে, অথবা ইলেকট্রন শেয়ার করে, তারা কিন্তু 8টা ইলেকট্রন হওয়ার চেষ্টা করে। আর যখনই ইলেকট্রন নিয়ে তাহলে কারোর সংস্পর্শে যেতে হবে, কারো ইলেকট্রন দিয়ে তাহলে কারোর কন্ট্যাক্টে আসতে হবে, কারোর সাথে শেয়ার করে অবশ্যই আরেকজনের সহযোগ লাগবে। তো সেখানে ইলেকট্রন নেওয়া অথবা শেয়ার করার জন্য অবশ্যই অন্য কোনো অ্যাটমের সাহায্য নিতে হয়। তো যখনই নিতে হয় তখনই তাদের মধ্যে একটা বন্ড ফর্ম করবে। তাই আমাদের বন্ড ফর্ম করে। হোয়াই কেমিক্যাল বন্ড ইজ ফর্ম। এখন প্রশ্ন হলো স্যার আপনি তো বুঝালেন, আমরা প্রশ্নের আনসারটা কিভাবে অ্যারেঞ্জ করব? তাহলে আমরা শুনো, actual cause of bond formation is quite unknown, but scientists believe that due to the electronic configuration of the atom is the responsible to form bond.
all inert gases except helium in their outermost shell contain 8 electrons. It is called octet and it is the stable state. But all atoms except inert gases, they do not have 8 electrons in outermost shell. So they want to lose, gain or share the required number of electron to attain the electronic configuration of nearest inert gas and chemical bond is formed. এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? সেই আগের কথাই হয়ে যাবে স্যার, একটু ফাস্ট বললেন আবার একটু স্লো বলেন নাকি? ক্লিয়ার স্যার? হ্যাঁ, inert gases no ability, no affinity because they have the 8 electron in outermost shell and it is the main cause to not form the bond. Yes, definitely you are correct. ধ্রুব শাহ অর্জুন, yes স্যার লিখে দেন। আচ্ছা ওকে, কোনো প্রবলেম নেই। উদিত দাস সি মোর, আর কেউ? আচ্ছা আরেকবার বলি তোমাদের, আমি একটু আস্তে আস্তে বলি। স্যার আই গট ইট স্যার, বুঝেছি স্যার, স্যার আই গট ইট স্যার, ইয়েস স্যার গট ইট, মোটামুটি ক্লিয়ার স্যার। ওকে, এবার আমি একটু আস্তে বলি, শোনো। আমরা বলবো অ্যাকচুয়াল কজ অফ বন্ড ফর্মেশন ইজ কোয়াইট আননোন বাট সায়েন্টিস্ট বিলিভ দ্যাট due to the electronic configuration is the responsible to form bond. Except helium, all inert gases in their outermost shell contain 8 electrons. This is the octet and it is the stable state of the atom. But except inert gases, all atoms in their all elements in their outermost shell they do not have 8 electrons in outermost shell. So they want to lose or gain or share the required number of electron to become the electronic configuration nearest inert gas and chemical bond is formed. এখন তো মনে হয় পারা উচিত। আমি প্রয়োজনে আমি এখন তোমাদের সামনে যে পিছনে যে আমি তোমাদের কমেন্টস দেখি আর আমি তোমাদের সাথে আরেকবার বলি এবং তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং ইনশাল্লাহ তোমরা লিখতে পারবে। আমি বলবো যে actual bond formation is quite unknown but scientists believe that due to the electronic configuration is the responsible to form bond. All inert gases except helium in their outermost shell contain 8 electrons. It is called octet and it is the stable state also. So except inert gases, all other atoms they do not have 8 electron in their outermost shell. So they want to lose, gain or share the required number of electron to become 8 electron in outermost shell. That is why they form bond. এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সবাই ক্লিয়ার হয়েছে কিনা? স্যার আই গট ইট, ক্লিয়ার স্যার, ভালো করে বুঝেছি। ওকে, আমিও, তোমরা বুঝলে তো আমাদেরও বেশি ভালো লাগে। ধ্রুব শাহ অর্জুন, তুমি এগুলো লিখছো কেন? ছাগল টাগল এগুলো কি? এগুলো খুবই খারাপ লাগে বাবা, এগুলো করো না। এগুলো তোমরা যদি এরকম করো টিচারদের সাথে, এটা কি ভালো জিনিস? এগুলো কারোর কোনো রিপ্লাই করার দরকার নেই, আমি তো তোমাদের বললাম। স্যার এত এত তাড়াতাড়ি বলছেন যে কিছু লিখতে পারছি না। শোনো বাবা, আমি বলি তোমাদের, এই ভিডিওটা রেকর্ড করা থাকবে না, তুমি যখন ওই জায়গায় গিয়ে আবার লিখে নিবা। এখন তো কত সহজ, এ তো ওই যে ক্লাস না যে স্যার বলে গেল আর কোনো জায়গায় রেকর্ড থাকলো না। আর যদি লিখতে না পারো তাহলে ওই সময় লিখে নিবে। এখন আমি ওই যে শেষ করতে চাচ্ছি তো, সময় শেষ। আর সবচেয়ে বড় কথা, আমার এই 1 ঘন্টা ক্লাসে আসলে ঠিকমতো আমার হয় না। আমার ক্লাস নিতে হলে 1.5 ঘন্টা ক্লাস ছাড়া। আচ্ছা ওকে, তারপরেও তোমার জন্য আরেকটু বলি, তুমি একটু মন খারাপ করেছো স্যার এত তাড়াতাড়ি বললে। আচ্ছা শোনো আবার, অ্যাকচুয়াল কজ bond formation is quite unknown but scientists believe that the electronic configuration is the responsible to form bond. All inert gases except helium in their outermost shell contain 8 electrons. This is called octet and this is the stable state also. So but except inert gases, all other atoms they do not have 8 electrons in outermost shell. So they want to lose, gain or share the required number of electron to become 8 electrons. That is why they form bond. হয়েছে লেখা? আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার, স্যার ফল্ট ইজ মাইন। ওকে, নো প্রবলেম, কিন্তু করো না বাবা, এটা আমরা তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, তোমরা চিন্তাই করতে পারবে না।
আচ্ছা, এখন দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আসলে ডুয়েট রুলস কাকে বলে পড়বো। ডুয়েট রুলস আর কি সময় আছে তো নাকি? আমি তো আন্দাজে পড়ে যাচ্ছে, আমার আবার টাইম টেবিল ঠিক আছে। ওকে, 12টা বেজে গেছে, সরি। আর তারপর আমি ডুয়েট রুলস আর অক্টেট রুলস একটু তাড়াতাড়ি বোঝানোর বিষয় না, এটা অনেক বোঝানোর বিষয়। ডুয়েট রুলস, ডুয়েট রুলস, ডুয়েট মানে হলো টু। ডুয়েট শব্দের অর্থ হচ্ছে টু। ডুয়েট মানে টু আর অক্টেট মানে 8। তো টু কখন? যখন আমাদের ডিউরিং দ্য বন্ড ফর্মেশন obtaining two electrons in outermost energy shell by losing, gaining or sharing electron by an atom. কি বললাম? During the bond formation obtaining two electron কিভাবে? by lose, gain or share by an atom. যদি কোনো একটা অ্যাটম বন্ড ফর্মেশনের সময় সে যদি ইলেকট্রন গেইন করে, লুজ করে অর শেয়ার করে যদি আউটারমোস্ট শেলে দুটো ইলেকট্রন হয়ে যায়, সেই রুলসটাকে বলা হবে ডুয়েট রুলস। তাহলে আমরা বলতে পারি ডিউরিং দ্য বন্ড ফর্মেশন, বা ওটা পরে লিখতে পারো obtaining 8 electrons, 2 electrons in outermost energy shell during the bond formation, অথবা এটা আগে দিতে পারো during the bond formation by losing, gaining or sharing, losing, gaining or sharing of an atom is called duet rules. Obtaining two electrons in outermost energy shell during the bond formation by losing, gaining, sharing of an atom, একটা অ্যাটমের বা বাই অ্যান অ্যাটম লিখতে পারি, is called duet rules. এবং ডুয়েট রুলস ফলো করে কারা? হাইড্রোজেন করে, লিথিয়াম করে, বেরিলিয়াম করে। মনে রাখবে এই তিনটা অ্যাটম ডুয়েট রুলস ফলো করে। ডুয়েট রুলস ফলো করে এই তিনটা অ্যাটম, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এই তিনটা অ্যাটম সাধারণত ডুয়েট রুলস ফলো করে। এখন যদি বলা হয় স্যার কিভাবে করে একটু দেখাবেন? যেমন হাইড্রোজেনে ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। এখন এর জন্য কোভ্যালেন্ট বন্ড পাওয়া হবে। তারপরেও আমি একটু শিখিয়ে দিই, যেহেতু এটার মধ্যে আছে, আগে এটা আছে, তারপরে আমি শেখাবো। দেখো 2, তা হাইড্রোজেনের একটা বন্ড ফর্ম করেছে। এই হাইড্রোজেন একটা এলিমেন্ট, এটা নন মেটাল, এটা শেয়ারিং করে। তো হাইড্রোজেনের দুটো অ্যাটম, একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর এই হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন শেয়ার করছে এখানে। এই হাইড্রোজেন ইলেকট্রনকে গোল সাইন দিয়ে, এই হাইড্রোজেন ইলেকট্রনকে ক্রস সাইন দিয়ে দেখালাম। তাহলে এই দেখো এই দুটো কি, এই হিলিয়াম, হাইড্রোজেন এখন হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করেছে না, অর্থাৎ দুটো ইলেকট্রন হয়েছে না। এই হাইড্রোজেনেরও কিন্তু দুটো ইলেকট্রন গেইন করেছে। আর এটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন, এটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এই যে এই হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন শেয়ার করে দুটো হলো, এই হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন শেয়ার করে দুটো হলো। সো এখানে হাইড্রোজেন অ্যাটম ফলো করেছে ডুয়েট রুলস। এখানে হাইড্রোজেন অ্যাটম ফলো করেছে ডুয়েট রুল। obtaining two electrons in outermost energy shell during bond formation by losing, gaining or sharing bond formation by losing, gaining or sharing of electron by an atom is called duet rules. অর্থাৎ টু ইলেকট্রনস অবটেন করায় কি করে, কখন হয়? ডিউরিং দ্য বন্ড ফর্মেশন অবটেনিং টু ইলেকট্রনস, এইভাবে লিখলে আর ভালো হতো। যাক অবটেনিং টু ইলেকট্রনস ইন আউটারমোস্ট এনার্জি শেল ডিউরিং দ্য বন্ড ফর্মেশন বাই লুজিং, গেনিং অর শেয়ারিং অফ ইলেকট্রন বাই অ্যান অ্যাটম ইজ কল্ড ডুয়েট রুলস। স্যার বুঝি নাই। আচ্ছা কি বোঝো নাই বলো? তিথি সাহা। অর্থাৎ এই যে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনে একটা আছে না, তাহলে এখানে হাইড্রোজেন মলিকিউল, তার দুটো অ্যাটম কি, তারা কি করেছে, কিভাবে বন্ড তৈরি করেছে শোনো, এরা শেয়ার করেছে। এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আবার দেখো এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে ক্রস দেখালাম, আরেকটা হাইড্রোজেন বলতেছে আমরা চলো দুইজনই ডুয়েট রুলস ফলো করি। তো বলছে কিভাবে? বলছে আমার একটা ইলেকট্রন আছে না, হ্যাঁ আছে, তোমার একটা আছে না, আছে, তো আসো আমরা দুজন শেয়ার করি। তাহলে এর সাথে এই এটা শেয়ার করা বলে। শেয়ার করে বলতেছে এর অধিকারটা আমারও থাক তোমারও থাক, এর অধিকারটা দুইজনের আছে। দুইজনে কি হলো, ডুয়েট ফলো করলো না। অর্থাৎ দুটো ইলেকট্রন কার? আউটারমোস্ট শেলে আমাদের হিলিয়ামের।
তাহলে এটা কি দুটা ইলেকট্রন হয়েছে না আউটারমোস্ট শেলে? কিভাবে হয়েছে? শেয়ার করে হয়েছে। কখন? বন্ড ফর্মেশনের সময়। তাই এটাকে বলা হবে ডুয়েট রুলস। এখন তিথি সাহা যে বলেছিলে স্যার বুঝিনি, এখন তুমি বুঝেছো? আমাকে একটু রিপ্লাই করো প্লিজ। ফুল ক্লিয়ার স্যার, রাজীব চৌধুরী। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড স্যার, লুৎফন নাহার। ওকে, এখন তুমি বুঝতে পেরেছো? এটা আগের কমেন্ট ছিল তোমার। অর্থাৎ বন্ড ফর্মেশনের সময় অনেকভাবে হতে পারে, ইলেকট্রন লুজ করে হতে পারে, ইলেকট্রন গেইন করে হতে পারে, ইলেকট্রন শেয়ার করে হতে পারে। তো এইখানে যেটা দেখালাম, ইলেকট্রন শেয়ার করে, দুটো হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন শেয়ার করে তারা কি করেছে? দুইজনেই কিন্তু ডুয়েট রুলস ফলো করেছে, দুইজনেই কিন্তু হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করেছে। এখন বলো তুমি, তিথি সাহা, তুমি বলো তো বাবা, তোমার তো কোনো একটু হা করে আসো, তোমার কি দিয়েছো? একটু কার্টুন টাটুন দিও না, লেখো, একটু কষ্ট হলো। তুমি আবার লেখো, তোমার আমি কমেন্টস আমি বুঝে নাই। তার মানে কি বোঝো নাই? না বুঝলে বলো, আমি রাগ করবো না তো। এখন বুঝেছি। ওকে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। সাদিয়া মেহজাবিন, লুৎফর নাহার, এখন ক্লিয়ার স্যার। স্যার লুজিং অর গেনিং অর একটা এক্সাম্পল দেন। আচ্ছা, লুজিং অর গেনিং, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। লুজিং আর গেনিং এর একটা এক্সাম্পল দেবো। ওকে, থ্যাংক ইউ, আমি খুব খুশি হলাম। দেখো, যখন লিথিয়াম ফ্লোরাইড তৈরি করবে, লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s1 আউটারমোস্ট শেল, আর ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2, এটা 9, 1s2 2s2 2p5। আচ্ছা, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, এর উপরে তোমাদের আবার ইফেক্ট পড়বে না তো? বলো, আমার কোনো প্রবলেম নেই, আমি সারাদিন ক্লাস নিতে পারি, মাঝে মধ্যে একটু চা খেলে এনাফ। দেখো, তাহলে 1s2 2s2 2p5, আর এটা কি লিথিয়ামের 1s1 2s1। লাস্ট শেলে কি একটা ইলেকট্রন আছে না, এটা মেটাল। এগুলো বন্ড পড়লে আরো ক্লিয়ার হবে, এখন তো ক্লিয়ার হতে নাও পারো। তো লিথিয়াম করে কি বন্ড ফর্মেশনের সময় সে লাস্ট শেলের ইলেকট্রন লুজ করে, অর্থাৎ একটা ইলেকট্রন লুজ করে কি হয়? লিথিয়াম প্লাস। তাহলে লিথিয়াম প্লাসের ইলেকট্রন কয়টা বলো তো? এখানে ছিল 3টা, এখন লিথিয়াম প্লাসের একটা ইলেকট্রন কম আছে না, তাহলে 2টা আছে না, তাহলে কত? 2 হলো না? তাহলে 2 কার ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করলো? হিলিয়াম। অথবা লাস্ট শেলে এখন ইলেকট্রন কয়টা? 2টা না? আর ফ্লোরিন করে কি? ফ্লোরিন এই ইলেকট্রনটা গেইন করে ফ্লোরিন মাইনাস হয়, ফ্লোরিন ইলেকট্রন 2 8। তাহলে দেখো, এখানে লিথিয়াম ডুয়েট রুলস ফলো করেছে আর ফ্লোরিন অক্টেট রুলস ফলো করেছে। তাহলে এটা ক্যান্সেল করো, তাহলে লিথিয়াম প্লাস ফ্লোরিন, এখানে লিথিয়াম প্লাস প্লাস ফ্লোরিন মাইনাস, তখন এটা মিলে হয় লিথিয়াম ফ্লোরাইড। তাহলে লিথিয়াম ফ্লোরাইডে লিথিয়ামের আউটারমোস্ট শেলের একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা লুজ করে কি আউটারমোস্ট শেলে দুটো ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ সে ডুয়েট রুল ফলো করলো। আর এখানে ফ্লোরিন একটা ইলেকট্রন গেইন করে আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন হলো, এটা অক্টেট রুলস ফলো করা বলে। এখন অক্টেট রুলসটা পড়াই নিয়ে আমি। তাহলে ডুয়েট রুল হচ্ছে ইলেকট্রন লুজ করে হয়েছে, আর ওখানে হলো ইলেকট্রন শেয়ার করে। এখন ইলেকট্রন গেইন করে শুনতে চাও? ওকে, আমার একটা স্টুডেন্ট ইলেকট্রন গেইন করে শিখতে চায়, ওকে, কোনো প্রবলেম নাই। দেখো, সোডিয়াম হাইড্রাইড, এখানে সোডিয়াম 11 ইলেকট্রন, 1s2 2s2 2p6 3s1, আর এখানে হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। এখন দেখো, এই সোডিয়াম করে কি ইলেকট্রন লুজ করে, সোডিয়াম ইলেকট্রন লুজ করে সোডিয়াম প্লাস হয়। তাহলে এখানে সোডিয়ামের 11টা ইলেকট্রন ছিল, এখানে 10টা, তাহলে এখানে 2,8। এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন? এটা হলো নিয়ন। এটা কি রুলস ফলো করলো? অক্টেট রুলস। আর হাইড্রোজেন করে কি এই ইলেকট্রনটা গেইন করে হাইড্রোজেন মাইনাস। এখানে হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? 2টা না? তাহলে এটা কি রুলস ফলো করলো? ডুয়েট রুলস ফলো করলো এটা বন্ড ফর্মেশনের সময়। তাহলে এখানে সোডিয়াম আর এখানে হাইড্রোজেন, এখানে সোডিয়াম প্লাস আর এখানে হাইড্রোজেন মাইনাস, এবং এখানে ফাইনালি হলো সোডিয়াম হাইড্রাইড, এবং এটা আয়নিক বন্ড, এবং এই বন্ডে হাইড্রোজেন ডুয়েট রুলস ফলো করেছে আর সোডিয়াম অক্টেট রুলস ফলো করেছে। তাহলে আমি দেখালাম ডুয়েট রুলস কি হয়। আমরা বললাম ডিউরিং দ্য বন্ড ফর্মেশন obtaining 2 electrons in outermost shell by an atom by losing, gaining or sharing electron is called duet rules. এখানে আমি একটা শেয়ারিং দেখালাম হাইড্রোজেনের ক্ষেত্রে, এখানে আমি দেখালাম লিথিয়াম ফ্লোরাইডে লিথিয়াম কিভাবে ডুয়েট রুলস ফলো করছে, আর এখানে সোডিয়াম হাইড্রাইডে, এটা নাম সোডিয়াম হাইড্রাইড, এখানে হাইড্রোজেন কিভাবে ডুয়েট রুলস ফলো করছে বাই গেইনিং ইলেকট্রনস। এখন তোমাদের এটা অপিনিয়নটা আমাকে জানাও, জানিয়ে সমস্যা নাই স্যার। ওকে,
থ্যাংক ইউ স্যার, বিউটিফুলি আন্ডারস্টুড। ওকে স্যার, ক্লাস করান, সমস্যা নাই। ওকে, তারপরে থ্যাংক ইউ স্যার। তাহলে এখন তো সবাই ক্লিয়ার হয়েছো, কিন্তু তোমাদের ক্লাস নেব কি বলো? তোমরা 70 স্টুডেন্ট যদি প্রেজেন্ট থাকো, এটা আমাকে পোষায় না। তোমাদের 240 জন স্টুডেন্টের মধ্যে অ্যাটলিস্ট 140 স্টুডেন্ট থাকো, তাহলে তো একটু আমি এনকারেজ হই, আরও বেশি করে পড়াতে পারি, আরও একটু ভালো করে বলতে পারি। হয়তো চেষ্টা করি সবসময় ভালোভাবে বলার, তারপর আমাদের একটু ভালো লাগলে কি হয়, মনের কথাগুলো আরও বেশি খুলে বলা যায়। আর তোমাদের যদি অল্প হয় তখন আমাদেরও ভালো লাগে না, বুঝছো? সবাইকে বলবা ক্লাসে থাকতে। ওকে, তাহলে এখন দেখো লাস্ট যে কোশ্চেনটা আছে, ডুয়েট রুলস, অক্টেট রুলস। অক্টেট রুলসটা সেম মিনিং, আমরা বলবো ডিউরিং দ্য বন্ড ফরমেশন অবটেনিং। এখানে আগের বইয়ের একটা কথা ছিল, আর এখন মডার্ন ডেফিনেশনে আর একটা বলা আছে। আজ থেকে 2-3 বছর আগে যে ডেফিনেশন আর এখন ডেফিনেশনটা একটু আলাদা। সেই ডেফিনেশনে কি ছিল জানো? আগের ডেফিনেশনে ছিল ডিউরিং দ্য বন্ড ফরমেশন অবটেনিং 8 ইলেকট্রন ইন আউটারমোস্ট shell of an atom by losing, gaining or sharing electron is called octet rules. ওই সেম, ওখানে 2 এর জায়গায় জাস্ট 8 হবে। তাহলে আমরা কি বলবো? যে ডিউরিং দ্য বন্ড ফরমেশন obtaining 8 electron in outermost shell by an atom by losing, gaining or sharing electron is called octet rules. কিন্তু নাওডেজ এখন বইতে এই কোন অ্যাটমে দেখা গেছে যে 8টার জায়গায় 10টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, তখন তারা বলতেছে এটা অক্টেট রুলস ফলো করে না। বাট এইগুলো ঝামেলা এড়ানোর জন্য সায়েন্টিস্টরা এখন বলতেছে কি জানো? অক্টেট রুলস এর ক্ষেত্রে বলছে ডিউরিং দ্য বন্ড ফরমেশন obtaining one or more pair of electron in outermost shell by an atom by losing, gaining or sharing electron। 8টা জায়গায় বলতেছে one or more pair of electron in outermost energy shell। 8টার জায়গায় বলতেছে one or more pair of electron in outermost energy shell by losing, gaining or sharing electron of an atom। একটা অ্যাটমের ইলেকট্রন লুজ করে, গেইন করে আর শেয়ার করে যদি one or more pair of electron হয় in outermost energy shell, তখন সেটা হবে অক্টেট রুলস। কিন্তু আগেকার দিনে, আগের এই 2 বছর আগেও আমরা যেটা লিখে দিচ্ছি সেটা হলো যে during the bond formation obtaining 8 electron in outermost shell, that is attain the electronic configuration of inert gases except helium by losing, gaining or sharing electron। অর্থাৎ কোন অ্যাটম বন্ড ফরমেশনের সময় যদি ইলেকট্রন গেইন করে, লুজ করে, শেয়ার করে যদি 8টা ইলেকট্রন হতে চায়, আর 8টা ইলেকট্রন হওয়াটা কি বলে? ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করা। তখন সেটাকে বলা হবে, সে কিভাবে হয়, হয় লুজ করে অথবা গেইন করে অথবা শেয়ার করে, সেটাকে বলা হয় অক্টেট রুলস। কিন্তু এখনকার দিনে তারা বলতেছে, কারণ এই লুজ করে গেইন করে অনেক সময় হয় কি 8টার পরিবর্তে 10টা হয়ে যায়। যেমন PCl5 আমি পড়াবো, PCl5 এখানে ফসফরাসের আউটারমোস্টে 10টা ইলেকট্রন হয়ে যায়, অর্থাৎ 5টা পেয়ার হয়। তা এখানে আমাদের বর্তমানে সায়েন্টিস্টরা যে কথা বলছে যে ডিউরিং দ্য বন্ড ফরমেশন obtaining one or more pair of electrons by losing, gaining or sharing of electron by an atom। সেখানে 1 হতে পারে, আবার মোর দ্যান 1 পেয়ার অফ ইলেকট্রন যদি হয়ে যায়। যদি 5টা পেয়ার হয় সেটাকে অক্টেট রুলস বলবো, যদি 6টা পেয়ার হয় সেটাও বলবো, যদি 3টা পেয়ার হয় সেটাও বলবো, 2টো পেয়ার হয় সেটাকেও অক্টেট রুলস বলবো। বাট নট হ্যাভিং 8 electrons, only the not having the 8 electrons during the bond formation। এটা আগেকার দিনে ছিল। বাট এখন বলছে one or more pair of electron in outermost shell by an atom during the bond formation, সেটাকেই বলা হবে অক্টেট রুলস। এখন বলো তোমাদের কথা বলে আমরা দেখি কে কতটুকু বুঝছো। স্টুডেন্ট 70 জায়গায় এখন 50 নেমে এসছে, গুড। তোমরা আবার বলো স্যার কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখো আমি ফিনিশ করি। আমাদের আয়ন, types of ion, cation, anion, how an atom become charge positive or cation or charge negative or anion, inert gas and their stability, octet rules, duet rules, chemical bond and why chemical bond is formed। এখন আমার তো মনে হয়, আমাদের মনে হলে কি হবে, আসলে তোমাদের ব্যাপার সেটা, যে এটা তো এই 10টা কোশ্চেন তো আর পড়া লাগবে না, এবং এই 10টা কোশ্চেন যেভাবেই আসুক 10 কোশ্চেন আমরা আনসার করতে পারবো স্যার। এবং আমি বারবার তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, একটা 100% ক্লিয়ার না হলে তোমরা সেটা
মানে প্রশ্ন করবে, আমি শেখাবই, যেভাবে হোক, আমার সময় লাগুক, সমস্যা নেই। কিন্তু কখনো দেখেছো যে একজন প্রশ্ন করেছে, স্যার সেটা আনসার দেয়নি? হ্যাঁ, হয়তো হতে পারে কমেন্টসটা আমি বুঝতে পারিনি বা দেখতে পারিনি, আর সবসময় কমেন্টস দেখা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমি একটু সরি, সেটা আমাকে একটু কনসিডার করে নিবা। বাট আমি যদি কমেন্টস দেখি এবং কেউ যদি না বোঝে লেখে, অবশ্যই আমি বোঝাতে পারি থাকি সবসময়। ইভেন এখানে না, আমি ক্লাসের ক্ষেত্রে যখন তোমার সাথে আমার ক্লাস হয়েছে, সেই ক্ষেত্রে যদি কেউ একজনও প্রশ্ন করে, তখন আমি বুঝাই, কখনো ইগনোর করে আমি যাইনি। কারণ তোমার বোঝার রাইট, তোমার অবশ্যই বুঝে নিবে আমাদের কাছ থেকে। ওকে, তাহলে এখন সবাই আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো, আর কোনো প্রবলেম থাকার কথা না। এখন তোমরা আমাকে বলে শেষ করো যে স্যার আমরা সবাই ক্লিয়ার এবং আমরা সবাই পারবো, তাহলে আমাদের একটু ভালো লাগবে। আর না পারলেও আমাদের ভালো লাগবে, কারণ আমরা আবার শেখাবো, তখন আমাদের প্ল্যানটা আর অন্যরকম হবে। যে না, একজন লিখছো স্যার আপনি ক্লাস চ্যাপ্টার 6 ক্লাস নিয়েন প্লিজ। ওকে, আমি নেবো, চ্যাপ্টার 6 ক্লাস নেবো, এটা শেষ হয়ে যাক। চ্যাপ্টার 6 তো সব থেকে ইজি চ্যাপ্টার, অঙ্কের চ্যাপ্টার, খুবই মজার। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো। একটু সময় বেশি নিয়ে নিলাম, তোমরা ভালো থাকবে, সময়টাকে কাজে লাগাবে। খারাপ সময়টা বেশি করে কাজে লাগাতে হয়, সবারই খারাপ সময় যাচ্ছে। ওকে, তোমরা ভালো কাজে লাগাবে। ভালো কাজ মানে পড়াশোনা, তোমার স্টুডেন্ট ভালোভাবে সময়টা ব্যয় করবে, ক্লাসগুলো করবে ঠিক মতো, খাতাপত্র নিবে, কলম নিবে ঠিক মতো, স্যারা যে কথা বলবে লিখে নিবে, আর ঠিক মতো স্টাডি করবে। যদি কোনো কনফিউশন থেকে থাকে ভিডিওটা আবার দেখবে, একটু রাত জেগে একটু সময় নিয়ে, আর ঠিক মতো মানে ভিটামিন সি সমৃদ্ধ ফল, ভেজিটেবলস, ফ্রুটস এগুলো বেশি খাবে। ওকে, বেশি বেশি পানি খাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবারে।